প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা। ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ আয়োজিত 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা মনি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং নিশ্চয়ই আপনারা এই আয়োজনটি দেখবার অপেক্ষায় আছেন এবং আপনাদের জন্যই এই আয়োজন। যারা আসলে বিতর্ককে ভালোবাসেন এবং বাংলা বিতর্ককে একরকম আমি বলবো এক্সপ্লোর করতে চান, এই জগৎটাকে জানতে চান, আমার মনে হয় তাদের জন্য এই আয়োজনটি অনেক অনেক বেশি সার্থক হবে। যদি আপনারা সাথে থাকেন তাহলেই আমরা কিন্তু আছি। এবং বরাবরের মতোই আমরা আজকের এই আয়োজনে যেটি করব সেটি হচ্ছে, দুটি পর্ব থাকে আমাদের আয়োজনে। প্রথম পর্বে আমরা একটি স্পেসিফিক বিতর্ক নিয়ে আমরা আহ, কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, এবং তারপরে আপনাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নেই। অর্থাৎ আমাদের এই আয়োজনটি, আপনারা বুঝতেই পারছেন আমার কথা শুনে, যে ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই আয়োজনটি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এবং আপনাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো বা আপনাদের এই আয়োজন সম্পর্কে যে কোনো মতামত আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং তার সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আহ যেহেতু এই আয়োজনটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার, কেননা আমরা সবাইকে আসলে জানাতে চাই বাংলা বিতর্কে কত দারুণ ধারা রয়েছে এবং এই জগৎটা আসলে কতটা সুন্দর, কতটা প্রশান্তির, কতটা আসলে আমি বলবো নিজেকে ঋদ্ধ করার জন্য উপযোগী। সেই জায়গাটায় কিন্তু আসলে মূল যে স্বাদটা, সেটা আমরা উপভোগ করতে পারবো যখন আমরা সবাই মিলে এই আয়োজনটি উপভোগ করব। তাই আমি আশা করব আপনারা যারা আজকে এই আয়োজনটি দেখছেন তারা নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এই আয়োজনটি শেয়ার করে দেবেন। অবশ্যই ভুলবেন না কমেন্ট করতে এবং শেয়ার করতে। এবং এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আশা করি আপনারা সাথে থাকবেন, কেননা আমি তো সাথেই আছি। এবং আমার সঙ্গে বরাবরের মতোই আজকে যেই বিতর্কটি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিতর্ক নিয়ে আলাপ আলোচনা করতে আলোচক হিসেবে আছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ডিইউডিএস এর সাবেক সহ সভাপতি তারেক আজিজ ভাইয়া। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। এবং যেহেতু ওই যে বললেন ঈদ পরবর্তী সময়, তো ঈদের আনন্দের যে একটা রেশ, আমি আসলে বিশ্বাস করি সেইটা আসলে আমাদের জীবনে চলার পথে একরকম ভালো লাগার জায়গা। আমরা যদি ওই দিনে ভালো থাকতে পারি, তাহলে আসলে সব দিনগুলোতে কেন ভালো থাকতে পারবো না? ওই জন্য আসলে ভাইয়া চেষ্টা করি ইনশাল্লাহ জীবনের প্রত্যেকটা পর্যায়ে ভালো থাকার। ভাইয়া, মানে ঈদ ঈদ আসলে তো, মানে ঈদের প্রসঙ্গ যেহেতু আসলো, ঈদ ঈদটা কেন আনন্দ দেয় আমি যদি বলি, এখনো কিন্তু সালামি সালামি একটা ভাব আছে। মুরব্বীদের সালামি নিতে হয়। আজকের শিশু বিতর্কের সাথে যদি যুক্ত করি, ঈদ কিন্তু আমাদেরকে শিশু হতে শিখায়। যতই বড় হোক, আপনি দেখেন যে সকালবেলা উঠে একটু সালামিটা পাবো, সবার আগে গিয়ে যাকে সালাম করলে টাকাটা পাওয়া যাবে, নতুন নোট হতে হবে। কিন্তু কত দিল এটা ম্যাটার না, ইদানিং কালে মনে হয় ম্যাটার। কিন্তু নতুন নোট নিতে হবে, সবার আগে গিয়ে সালাম করতে হবে। এই যে শিশু সুলভ আচরণ, ঈদে গিয়ে আমরা যারা ছেলেরা নামাজে যাই, ঈদে গিয়ে সবার আগে গিয়ে উপস্থিত হওয়া, নারীদের দেখি যে সবচেয়ে সুন্দর একটা শাড়ি বা ড্রেসটা পরে অন্য বান্ধবী বন্ধুদের সাথে দেখা করা, এই যে শিশু মনের যে তাগিদটা, ঈদ কিন্তু আমাদের সেটাকে ফিরিয়ে আনে। আজকের শিশু বিতর্ক নিয়ে আমরা যখন কথা বলবো, অনেক ইতিহাসে আমরা চলে যাব, এরকম ছোটখাটো। প্লিজ। আচ্ছা ভাই, একদম বলেই দিলেন ঈদের যে মূল আনন্দের কেন্দ্রবিন্দুটা সেটা আসলে কোথায় থাকে। আর সেজন্যই ভাইয়া আমি আরেকটা বিষয়, যেহেতু আপনি বলেই ফেললেন যে আজকে শিশু বিতর্ক নিয়ে কথা বলবো, প্রথম প্রশ্নটা ভাইয়া মাথায় চলেই এসেছে। শিশু বিতর্কে আসলে শিশু কারা? লাইক আমরা যদি আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটির হিসাব ধরি, আমরা কিন্তু বয়স অনুসারে বলতে পারেন একরকম কলেজ পর্যন্ত শিশু। ভাই, শিশু বিতর্ক বেসিক্যালি কাদের জন্য? শব্দটা দিয়ে আপনি কিছুটা ডিফাইন করে দিয়েছেন। মানে যদি বলি শিশু, জাতিসংঘের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু। কিন্তু বাংলা বিতর্কের ইতিহাস যতটুকু, আমরা যদি বলি 80-র দশকে কিন্তু শিশু বিতর্ক শুরু হয়। শিশু বিতর্ক কিন্তু তার 40 বছর অতিক্রম করেছে, আমরা যদি বলি প্রাতিষ্ঠানিক ভাবে। আচ্ছা। যেই শিশু এই বিতর্ক করেছিল, আজকে কিন্তু উনি আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ। অর্থাৎ আমরা আমরা যদি চিন্তা করি, আপনি শুনে আশ্চর্য হবেন, ঢাকায় কিন্তু এটি হয়নি। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে প্রথম শিশু বিতর্ক হয় এবং পরবর্তীতে ফরিদপুর ডিবেটিং সোসাইটি
ওনারা কিন্তু বাংলাদেশ ব্যাপী শিশু বিতর্ককে যদি বলি জনপ্রিয় করতে, প্রতিষ্ঠা করতে অনেক কাজ করেছে। সেই সময় থেকে আমরা যদি অদ্যাবধি দেখি, 18 বছর হচ্ছে শিশুর বয়সসীমা, কিন্তু বাংলা বিতর্কে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করবার সুযোগ থাকে শিশু বিতর্কে। তো বয়সের একটা বাধ্যবাধকতা আছে। 18 বছর ইদানিংকালে আমরা খুব বেশি ম্যাচিউরড হয়ে যাই। আমি যদি বলি যে অনেকেই ইচড়ে পাকা হয়ে যায়, অনেকে তো 18 বছরে ফেসবুক থাকে, অনেকের টুইটার থাকে। ইদানিংকালে 18 আসলে অনেক বেশি। আমার মনে হয় যে শিশু বিতর্কে 14 থেকে 15 এই সীমাটায় যদি রাখি, তাহলে যেটা হয়, আপনি জানেন যে মনি আপু, কণ্ঠস্বরেরও কিন্তু পরিবর্তন হয়। আমরা যদি বলি অ্যাডোলেসেন্ট পিরিয়ড, কৈশোরকালীন সময়ে আপনার কিন্তু, আমাদের কিন্তু বিশেষ করে ছেলেদের 16 বছরের পরে, মেয়েদের 13 বছরের পরে কণ্ঠস্বর চেঞ্জ হতে থাকে। তখন ধমক দিলে ছোটরা কেঁদে দেয়, কিন্তু এর আগে ধমক দিলে ছোটরা হাসে, কারণ কণ্ঠস্বর তখনও শিশু থাকে। এই কণ্ঠস্বরের উপরে ভিত্তি করে বাংলাদেশের যে ইতিহাস, সেখানে মেয়েদের জন্য আমরা যেটা জানি যে মেয়ে এবং ছেলেদের জন্য সর্বোচ্চ 15 এটা যদি রাখা হয়, তাহলে আমার মনে হয় উপযোগী। তবে কেউ যুক্তি দেখাতেই পারেন যে জাতিসংঘ 18 বছর বেঁধে দিয়েছে, আপনি কে 16 বছর করার বা 15 বছর করার। একদম ভাইয়া, আসলে এক একটা নিয়ম নীতি দেবার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে। তো আমি আসলে ওই জাজমেন্টে যেতে চাই না, কেন আসলে এটা 18 বছর বা কেন আসলে এটা কম বা বেশি করা উচিত। মানে যেহেতু বাংলা বিতর্কের ধারায় আমরা আছি, তো সেই হিসাবে আসলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা শিশু বিতর্ক, মানে যারা আসলে ষষ্ঠ শ্রেণীর পর্যন্ত বা ষষ্ঠ শ্রেণীর নিচে, তাদেরকে নিয়ে মূলত আসলে এই শিশু বিতর্কটা হয়ে থাকে, এতটুকু আসলে বুঝতে পারলাম ভাইয়া। বিতর্কটা খুবই ইন্টারেস্টিং ভাইয়া। এটার বিষয়াবলী কি আসলে শিশুদের উপযোগী? ব্যাপারটা কি এইরকম ভাবে ফরম্যাট করা হয় কিনা? বিষয়ের আগে এর ভিত্তি কাঠামোটা বলি। এই বিতর্ক কেন আসলে সৃষ্টি করা হয়েছে, আমি যদি বলি যে ছোট্ট রাফসানকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ছোট বাবুকে। ওকে আমি ছোটবেলা থেকেই চেষ্টা করছি বেসিক জিনিসগুলা শিখাতে। বাইরে থেকে এনলে জুতা কোথায় রাখতে হবে, পানির বোতল কোথায় রাখতে হয়, ও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। এখন জুতা ঘরে ঢুকলে দৌড়ে রাখে। একজন শিশু কিন্তু হুট করে বিতর্কিক হয় না। আমি, আপনি, মনি আপু, আমরা কিন্তু হুট করে বিতর্ক অঙ্গনে আসিনি। কোনো একটা মাধ্যম, কোনো একটা সহায়ক পরিবেশের মাধ্যমে কিন্তু বিতর্কের সাথে আমাদের সম্পর্ক এবং সংযোগ। এই শিশু বিতর্ক হচ্ছে শিশুর প্রাথমিক, যদি বলি, বিতর্কের পাঠশালা। এই শিশু বিতর্ক এসে শিশু তার বক্তব্য রাখবে শিশুর মতোই, কিন্তু একটু বিতর্কের ঢঙে, বিতর্কের মধ্য থেকে। ও জানবে মঞ্চ কি, ও জানবে মাইক্রোফোন কি, ও জানবে ভাইয়া আপুকে সভাপতি বলতে হয়, ও জানবে 3 মিনিট পরে কিন্তু আর বলা যাবে না, ও জানবে এখানে এসে কিন্তু দুষ্টামি কম করতে হবে। ও এসে এখানে, আমি যদি বলি ম্যানার ম্যাটার মেথড, আমি যেটা সবসময় বলি, যে বিতর্কের, প্রত্যেকটা বিতর্কের 3টা আমাদের যদি বলি সূচক। ও কিভাবে কথা বলবে, এটা ও কোন ভাবে নিজেকে উপস্থাপন করবে, এবং সহায়ক পরিবেশ কি হবে। এই বিতর্কের যদি বলি ভিত্তি কাঠামো হচ্ছে এটা। অর্থাৎ একজন শিশুকে যদি বিতর্কিক করতে হয়, তাকে যে পরিবেশ এবং সহায়তা দিতে হবে, এই বিতর্ক সেই সূচনা করে। এর জন্য আমি বলি শিশু বিতর্ক হচ্ছে বিতর্কের আসলে পাঠশালা। আর বিষয়, যেহেতু শিশুদের কথাই বলেছি, আমরা বিষয়ে যাব একটু পরে প্রেজেন্টেশনে। অবশ্যই অবশ্যই সকল বিষয়কে এখানে শিশুর উপযোগী করে তৈরি করতে হবে। মানে এখানে বিষয় না, কেবল সময় না, মঞ্চ থেকে শুরু করে এমনও হতে পারে অভিভাবক কোলে নিয়ে শিশুকে বিতর্ক করাচ্ছেন। শুনতে একটু অবাকই লাগতে পারে। আপনারা জানেন যে এনডিএফ বরাবরই, বাংলাদেশের ন্যাশনাল ডিবেট ফেডারেশন বরাবরই শিশু বিতর্ক আয়োজন করে যাচ্ছে। 1995-এর দিকে এরকম হয়েছে যে শিশু কথাই বলবে না, ওর মাকে মঞ্চে আনা হলো, মায়ের কোলে বসে বক্তব্য রাখলো। তাহলে বোঝা যাচ্ছে যে শিশুর জন্য সহায়ক সকল কিছু রেখে যে বিতর্ক, সেটি আসলে শিশু বিতর্ক। সেখানে বিষয় শিশু ভিত্তিক হতে হবে। তাহলে কি ভাইয়া ব্যাপারটা এরকম, এটাকে আমরা আসলে প্রচলিত যে বিতর্কের ধারাগুলো সেরকম কোন ধারা ফেলতে পারি না? হ্যাঁ, ওটা আবার বলাটা কঠিন, যেহেতু বিতর্ক প্রথমত যুক্তি নির্ভর হতে হবে। ও যত যাই বলুক, ওর মধ্যে থেকে যুক্তি খুঁজতে হবে। দ্বিতীয়ত সময় যেহেতু আছে,
এবং নিশ্চয়ই পর্যায়ক্রমিক ধারা। অনেকে বলা হয় যে এটা আসলে সনাতন ধারার বিতর্ক, তবে অনেকের মতে এটা বারোয়ারি ধারার হওয়া উচিত, কারণ সনাতন বিতর্কে 3 জন বক্তাকে কিছুটা ধারাবাহিক বক্তব্য রাখতে হয়। আর যেহেতু শিশু, ওনারা তো বুঝবে না যে প্রথম বক্তা যেটা বলছে ওটা দ্বিতীয় বক্তা বলা যাবে না, ওর দেখা যাবে যে ওটাই পছন্দ, ওটা নিয়েই বলবে। ওই গল্পটা এরকম, একজনকে বলেছিল তুমি মাছ চিনো, বলছে হ্যাঁ, বলছে 3টা মাছের নাম বলো, বলছে ইলিশ, বলছে আরেকটা বলো, বলে আরেকটা ইলিশ, বলছে আরেকটা বলো, বলে আরেকটা ইলিশ। তো ও তো 3টা ইলিশই বলেছে, ওকে তো বোঝানো যাবে যে তুমি যে দ্বিতীয় বক্তা। এই জন্য অনেকে বলে যে এটা বারোয়ারি হওয়া উচিত। তবে পক্ষ বিপক্ষ এই জিনিসটা বুঝাতে হবে শিশুকে, যে তুমি কিন্তু প্রত্যেক দিন ছুটি থাকুক, এটা যদি বিতর্কের বিষয় হয় তাহলে কিন্তু তুমি ছুটির পক্ষে কথা বলবে, আর যারা বিপক্ষে তোমরা কিন্তু ছুটির বিপক্ষে কথা বলো। আইসক্রিম খেতে অনেক মজা, আইসক্রিম না চকলেট, এই বিতর্কে এসে ওকে বুঝতে হবে ও কোন দলে। দেখা যাবে যে ও একবার আইসক্রিম খাচ্ছে আরেকবার চকলেট খাচ্ছে, তাহলে তার হবে না, নিরপেক্ষতার জায়গাটা রয়ে যায়। এই কারণে অনেকে বলে যে সনাতনী ধারায় হওয়া উচিত, ও পক্ষ বিপক্ষ বুঝবে। আবার অনেকে বলে বারোয়ারি ধারায় হওয়া উচিত, ও মুক্ত মনে ওর মতো করে কথা বলবে। তার মানে ভাইয়া মানে ব্যাপারটা হচ্ছে একটা গ্রাউন্ড একটা শিশুকে তৈরি করে দেওয়া বা একটা কমফোর্টেবল জোন ক্রিয়েট করে দেওয়া, তুমি আসলে এখানে আসো এবং এই জগতে এসে তুমি আসলে তোমার মতো করে তোমার কথাগুলোকেই বলো, কিন্তু একটু বুঝে শুনে নিয়ম কানুন মেনে। অর্থাৎ নতুন বিতার্কিক আসলে তৈরি করবার যে একটা আহ আহ, প্রথম যে ধাপ সেটা হচ্ছে একজন ভালো বক্তা তৈরি করা। আমার মনে হয় সেই জায়গাটাতে শিশু বিতর্ক অনেক ভালো প্রভাব রাখতে পারে। একদমই সত্যি। কি ইউনিসেফ একটা কনসেপ্ট চালু করেছিল ডেভেলপমেন্ট সেক্টরে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, শিশু সহায়ক পরিবেশ। ওটাকেই আমি যদি বাংলা করি, ওটাই আসলে শিশু বিতর্ক। শিশুদের জন্য গাছপালা থাকবে মঞ্চের পেছনে, সেটা আর্টিফিশিয়াল গাছ হতে পারে অথবা আঁকানো গাছ হতে পারে। শিশুরা পছন্দ করে এরকম চকলেটও কিন্তু সামনে রাখতে হবে। ও যে পানীয়টা খায় সেটা সামনে রাখতে পারলে ভালো। ওকে কথা বলাতে হবে, আপনার হচ্ছে কথা, যারা একটু একটু কথা বলে ওদেরকে আনতে হবে। কিন্তু সভাপতি বলবে তুমি যদি আর 1 মিনিট আছে বললেই চকলেটটা কিন্তু দেবো, তাহলে কিন্তু 1 মিনিট বলবে। কারণ এখানে সভাপতি যদি বলে যে না, তোমাকে আর 1 মিনিট সময় আছে, ও তো বলবে না যে মাননীয় সভাপতি আমি আরো 15 সেকেন্ড চাই, মুনিয়াপুর মতো। ও তো যখন কথা শেষ, ওর ওর শেষ। ওকে চকলেট দিয়ে আটকাতে হবে, ওকে হচ্ছে টম এন্ড জেরির গল্প বলে আটকাতে হবে, যে তুমি যদি টম হতা তাহলে কি তুমি জেরিকে মারতা? তখন ও বলতো যে না, মারামারি ভালো না, ও আসলে মারামারির বিপক্ষে বিতর্ক করছে। এভাবে আসলে তাকে সহায়ক পরিবেশে নিয়ে আসতে হবে। আর যেটি বলেছি যে আত্মীয় স্বজন, গার্ডিয়ান, অভিভাবক সামনে থাকতে হবে, কারণ ওর সভাপতিকে অপছন্দ হতেই পারে। এই কারণে আমরা বলি শিশু বিতর্কে আধ ঘন্টা হচ্ছে প্রিপারেশন ফেজ। আধ ঘন্টা ওকে মাইক্রোফোন নিয়ে ফুটবলের মতো খেলতে দেন, আধ ঘন্টা ওকে মঞ্চে চাপাচাপি করতে দেন। ও আধ ঘন্টা পরে যখন শক্তিটা একটু কমে আসবে, মঞ্চটা তার মনে হবে, সভাপতি ভাই আপুকে নিজের মনে হবে, চকলেট দেয়া নেওয়া হবে, তখন সে আসলে শান্ত হবে। আমি সেই দিন হব শান্ত। তখনই আসলে বিতর্কটা করা সম্ভব। ভাইয়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তার মানে যারা আসলে শেখায় তাদেরও আসলে একরকম প্রেপ দরকার, তাই না? একদম, আমি আমার প্রেজেন্টেশন ওই জায়গাতে একদম স্পষ্ট করে বলেছি যে সভাপতি সঞ্চালককে শিশু মানসিকতার মানুষ হতে হবে। তার বয়স কত ওটি দেখবার নয়, তার ভিতর থেকে ওই শিশুকে বের করে নিয়ে আসতে হবে। সে এখানে এসে যদি তারেক আজিজের মতো কথা বলে তাহলে তো হবে না। তাকে এখানে টমের মতো হয়তো বা গল্প করতে হবে, তাকে হয়তো বা বিড়ালের ডাক দিতে হবে, অথবা চকলেট নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। পরিবেশটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আজকের এই প্রাসঙ্গিক আলোচনায় কেন শিশু বিতর্ক খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে এই গত 2 বছর করোনায় আমাদের পৃথিবী থেকে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে শিশুরা। আমি যদি বলি যেই শিশু 2 বছরে বড় হচ্ছে, রাফসান, তাকে আমাকে এখন ফুল চেনাতে কষ্ট হয়, তাকে রাস্তায় পড়ে থাকা একটা বকুল ফুলের চেনাতে কষ্ট হয়, কারণ ও তো রাস্তায় বের হয় নাই গত 2 বছরে। ওকে রাত 9টার সময় আমি বের করি, যখন মানুষ সবচেয়ে কম থাকে। ও দিনের বেলা বেশি মানুষ দেখে ঘাবড়ে যায়। এটাই তার স্বাভাবিক জীবন, কারণ 2 বছরে সে জনসম্মুখে যায়নি।
সে মেলা দেখেনি, তাকে আমি এখন পর্যন্ত বড় কোনো সমাবেশে নিতে পারিনি। এই শিশু বিতর্ক কিন্তু শিশুদেরকে যদি বলি যে এখন অনলাইনে অনেকে ক্লাস করছেন, এই ধরনের যদি আয়োজন হয় শিশুরা কিন্তু কিছুটা মানসিক বিকাশ লাভ করবে। অন্যথায় এই করোনা আমাদের উপরে যেমন শারীরিক প্রভাব ফেলছে, শিশুদের মনে কিন্তু মানসিক প্রভাব ফেলছে। তো এখনকার এই সমসাময়িক অবস্থায় আমার মনে হয় শিশু বিতর্ক শিশুদের জন্য একটা শিশু সুলভ আয়োজন হতে পারে। জি ভাইয়া, আমার কাছে আসলে মনে হয় তার কারণ আমরা হয়তো বা অনলাইনে খুব একটা অ্যাক্টিভ আছি। আমি যদি আমার নিজের একদম পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাই বলি, আমরা যারা টিনেজে আছি আমরা হয়তো বা অনলাইনে একটু অ্যাক্টিভ বা আমাদের অনলাইনে ক্লাস এইসব ব্যাপার স্যাপার আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা ক্যাটাগরি আমি দেখি যারা হচ্ছে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ। আরেকটা ক্যাটাগরি আমরা দেখি যারা আসলে বাবা মা তাদেরকে অনলাইনে খুব একটা অ্যাক্টিভ হতে দেন না, স্কুলের অনলাইন ক্লাস এন্ড শেষ। দেখা যায় ওদের আসলে ওই যে সামাজিকীকরণের যে জায়গাটা, সেই জায়গাটাতে 2 বছর যাবত অনেক বড় একটা প্রভাব পড়েছে। আমি আমার নিজেরও ভাইয়া এখন আমার একটু টুকটাক রিজনেও যদি আমার মনে হয় যে আমি বাইরে যাব, আমার খুব অসহ্য লাগে। আচ্ছা কেন বাইরে যাব, ঘরে থাকলেই তো হয়। তো আমাদের মধ্যে যেহেতু চেঞ্জটা চলে এসেছে, ওদের মধ্যে কিন্তু চেঞ্জটা আরো অনেক বেশি তাড়াতাড়ি আসে এবং ওরা অনেক দ্রুত সেটাকে ক্যাচ করতে পারে। তো আমার মনে হয় এই ধরনের যদি কোনো আয়োজন হয়, সেই ক্ষেত্রে ওদের জন্য আসলে ভাইয়া আমার মনে হয় একরকম একটুখানি একটা কমিউনিটি পাওয়া বা পরিচিত হবার মতো বা কিছু বলবার মতো, নিজেকে ওপেন আপ করার মতো একটা সুযোগ হতে পারে ভাইয়া। আমি আসলে যেহেতু এত আলোচনা অলরেডি হয়ে গেছে, তো আমার নিজের কাছেও ইচ্ছে করছে এবং আমি খুবই এক্সাইটেড আপনার আজকের স্লাইডটা কিরকম হয়, আমরা কি দেখবো ভাইয়া প্রেজেন্টেশনটা? জি, আমি প্রেজেন্টেশনে যাচ্ছি, আপনি দেখতে পেলে বলেন। খুব লম্বা প্রেজেন্টেশন আজকে আমাদের হবে না। জি ভাইয়া, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, আমরা আছি 10ম পর্বে। আহ, এটা আসলে মে হবে, এপ্রিল হয়ে গিয়েছে। যাই হোক, শিশু বিতর্ক নিয়ে কথা হচ্ছে। আগামী পর্বে একটা জটিল বিতর্ক নিয়ে আমরা কথা বলবো, শ্রেণী বিতর্ক। আমি আশা করব যে এটাও স্কুলের জন্য, বিশ্ববিদ্যালয় হবে না, স্কুল মাদ্রাসার জন্য খুব উপযোগী। 11তম পর্বে আমরা সেটি নিয়ে কথা বলবো। যেটি আমি বলছিলাম যে সাধারণত শিশুতোষ বিতর্ক নিয়ে অনূর্ধ্ব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে যে বিতর্কের আয়োজন হয় সেটি শিশু বিতর্ক। একটু আগে এটিও বলছিলাম যে 18 বছরের আসলে বয়স সীমার একটু বাধ্যবাধকতা আছে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। সনাতনী ধারায় হতে পারে, তবে অনেকের মতে যেটি আমি বলেছি বারোয়ারি ধারায় হওয়া অনেক বেশি জরুরি বলে অনেকে মনে করেন, কারণ এতে স্বাধীনতা থাকে এবং আনুকূল্যতা পায় আর কি। যদি সনাতনী ধারায় হয় তাহলে 3জন করে বক্তা থাকবে, 2 দলে, পক্ষ দল এবং বিপক্ষ দল। ওরা তো আর পক্ষ দল বুঝবে না, ওরা আসলে নিজেদের মতো করে বুঝে নেবে। আর এক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, সেটি হচ্ছে যে প্রথম যারা বক্তব্য রাখে পক্ষ দলের তাকেই আসলে দল ও নেতা বলা হয়, তবে এটা আক্ষরিক অর্থে। একটু ভালো কথা বলতে পারে এরকম বক্তাকে প্রথমে দেওয়া হয়। আর এটি বলে নেওয়া জরুরি যে এই বিতর্ক প্রতিযোগিতামূলক এবং প্রদর্শনী 2 ধারাই হতে পারে, তবে বাংলাদেশে প্রদর্শনী ধারাই বেশি প্রচলিত রয়েছে। আর বারোয়ারি ধারায় যদি বলি এই বিতর্ক, তাহলে 6জন বক্তা থাকবে। তবে সব সময় মনে রাখতে হবে 3 মিনিট হচ্ছে সর্বোচ্চ সময়। অনেকে বলেন যে 2 মিনিট দেয়া ভালো, 2 মিনিটও হতে পারে, তবে 2 থেকে 3 মিনিট। প্রত্যেক বক্তা নিজস্বতা এবং পছন্দের দৃষ্টিকোণ থেকে বিষয়কে আসলে ব্যাখ্যা করতে পারবে আর কি। সভাপতি হিসেবে সম্বোধন করতে হয় যাকে আসলে মানে সঞ্চালনার দায়িত্বে দেওয়া হয়। আর পক্ষ দল ডান পাশে, বিপক্ষ দল বাম পাশে, এবং মঞ্চে এসে বা ডায়াসে এসে বক্তব্য রাখতে হয়। এতে যেটি হয়, সে সভাপতিকে চিনে, মঞ্চ চিনে, কোথায় বসতে হবে সেটি জানে, এবং সে মাইক্রোফোন ব্যবহারের জন্য প্রস্তুত হয়। এটি আসলে যদি বলি যে তার জন্য একটি প্রিপারেশন ফেজ। তবে অনেক ক্ষেত্রে মঞ্চে বা যেখানেই দেয়া হোক তার জন্য কিন্তু একটা স্ট্যান্ড থাকতে হবে, মাউথ মানে মাইক্রোফোন রাখার, কারণ শিশুরা ওটা ধরে কথা বলবে এরকম হয় না, সবসময় একটা স্ট্যান্ডের ব্যবস্থা রাখতে হবে। তবে অনেকেই বলে যে ওয়্যারলেস দেয়া, এতে আসলে জটিলতা হয়, সেই ক্ষেত্রে কর্ড সমৃদ্ধ দেয়াটাই ভালো।
যেটি বলছিলাম, এটা আসলে শিশুর মানসিকতা এবং বিতর্ক বোঝানোর ক্ষেত্রে এটি একটি বড় সুযোগ। তবে সঞ্চালককে যেটি খুবই গুরুত্বপূর্ণ, শিশুদের মানসিকতা বুঝে এবং বিতর্ক বুঝে এই দুটির একটি সমন্বয় করতে হবে। যেটি বলছিলেন বিষয় কেমন হতে পারে, বিষয় খুব মজার হতে পারে। চাঁদের বুড়ি মরে গেছে, আইসক্রিমের চেয়ে ললি বেশি মজা, যারা ললিপপ পছন্দ করেন। আমি যখন বড় হব, এটি বারোয়ারি ধারার হতে পারে। শীতের চেয়ে বৃষ্টি বেশি মজা বা ভালো হতে পারে। আমরা সবাই রাজা, এটি বারোয়ারি ধারার একটি বিতর্কের বিষয়। প্রত্যেক দিন যদি ছুটি থাকতো, এটিও বারোয়ারি ধারায় হতে পারে, আবার সনাতনী ধারায় হতে পারে। প্রতিদিনই, মানে প্রত্যেকটা দিন খুশির, সেই ধারাই হতে পারে। তবে যেটি বলছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্বোধনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। সভাপতি বলতে পারলে ভালো, না হলে ভাইয়া আপু বলবে, আঙ্কেল আন্টিও বলতে পারে, কোনো সমস্যা নেই। কোনো ফরমাল আসলে মূল্যায়ন হয় না। তবে কেমন বক্তব্য রাখছে, কোনটি ভালো বলেছে, অনুপ্রেরণাদায়ক কথা বলতে হবে, নেতিবাচক কোনো কিছু বলা যাবে না। সময় 3 থেকে 2 মিনিট যে সময় বলে, তবে এই সময়টি যাতে সে ব্যবহার করে, এর জন্য কিন্তু পরিবেশ এবং তাকে বিভিন্ন জিনিস, আমি যেমন একটু আগে বলছিলাম, তাকে গল্প বলা, তাকে একটু সহায়ক কথা বলা, তাকে চকলেট দেয়া, এমনও হতে পারে। আসন বন্টন, তাকে আসন একটা দেয়া হতে পারে, কিন্তু সে উঠে বিভিন্ন জায়গায় যেতেই পারে, কোনো সমস্যা নেই, তাকে আবার বসতে বলতে হবে। মঞ্চসজ্জা এবং পরিবেশ, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ঈদ নিয়ে আয়োজন হয়, তাহলে ঈদের একটি পরিবেশ থাকতে হবে। পুজো নিয়ে আয়োজন হলে পুজোর মণ্ডপ থাকলে ভালো। চকলেট আর হচ্ছে আইসক্রিম থাকলে এক পাশে চকলেটের বড় একটা সজ্জা, আরেক দিকে আইসক্রিমের সজ্জা, এরকম হলে শিশুর মনে একটা পরিবেশ তৈরি হবে। আর বিষয় যেটি একটু আগে বললাম, অবশ্যই শিশুতোষ হতে হবে। আর বক্তব্য প্রদান, হ্যাঁ, কেউ যদি বলতে না চায়, সেই ক্ষেত্রে জোর করা যাবে না। আবার কেউ যদি বলে যে না, আমার শেষ, এখানেই শেষ, আধা মিনিট বলেছে, আবার বলবো পরে, তখন আবার তাকে দিতে হবে। সেই ক্ষেত্রে সময় নিয়ন্ত্রণের খুব বেশি দরকার নেই আসলে। 6 জন শিশু যদি 2 মিনিট করে 12 মিনিট কথা বলে, এটি আসলে অনেক বড় প্রাপ্তি, এবং তারা এই শিশু সুলভ আচরণ করেই বিতর্কে আসলে প্রবেশ করবে, এটি আসলে কামনা। এখানেই আসলে প্রেজেন্টেশন এখানেই শেষ করছি, কারণ খুব বেশি আসলে এখানে বলবার দরকারও নেই, আর নেইও। ভাইয়া অনেক মানে আমি বলবো যে খুব সংক্ষিপ্ত করে অনেক সুন্দর ভাবে আসলে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন। আমার কাছে আসলে পার্সোনালি যদি বলি, আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। তবে আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, আপনি কে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, আহ এই যে মানে যদি আসলে আমি ওই যে সনাতনী ধারায় আসলে ওদের এই বিতর্কটাকে নিয়ে যাই, তাহলে কি যদি আমি ওদেরকে আসলে ওই যে বিতর্কের যে রুলস গুলো, সেই রুলস গুলো যদি আমি আসলে ওদেরকে শেখাই, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা ওদের দিয়ে করানোটা আসলে কতটা প্রাসঙ্গিক হবে? আমি এটি জানি একটি এটি একটি জটিল প্রশ্ন। বাট এটা যদি হ্যাঁ, অ্যাপ্লিকেশন আসলে এই জায়গাতে করানোর চেষ্টা করাটা আসলে কতটা প্রাসঙ্গিক হবে? হ্যাঁ, আবারও বলি, ওই যে ধর্মের ক্ষেত্রে যেমন কোনো জবরদস্তি নেই, শিশুদের ক্ষেত্রেও কোনো জবরদস্তি নেই। ওকে চেষ্টা করাতে হবে। আমি যদি বলি যে আহ, আপনি তো নিশ্চয়ই অভিনয়ের সময় অনেক ছোট শিশুদের নিয়েও কাজ করেন, তাকে কিন্তু অভিনয় করতে হয়, সে যতই শিশু হোক, তাকে কিন্তু কিছুটা অভিনয়ের ধাঁচের মধ্যে যেতে হয়। সে যদি, আপনি আম্মু চরিত্রে থাকেন, সে এসে খালামণি তো বলতে পারবে না, সে এসে কিন্তু আপনাকে আম্মুই ডাকতে হবে। প্রসঙ্গটা হচ্ছে সে কখন আপনাকে আম্মু হিসেবে ডাকবে, একটা পরিবেশ তৈরি করতে হবে, এবং সে যাতে বুঝতে পারে যে না, এখানে আম্মু বলাটা সত্যিকারের আম্মু না, এখানে আম্মু বলাটা হচ্ছে মজা। এটা যদি করতে পারেন, তাহলেই কিন্তু সে অভিনয়ের সময় শুধু আপনাকে আম্মু বলবে, অন্যথায় সে কখনোই বলবে না। তাকে যদি বলেন যে না, অ্যাটম বোমা মারবো, তাহলে বলবে না। আহ, তাহলে মঞ্চে সে কখন আসলে সে বক্তব্য রাখবে, যখন সে বুঝবে না এখানে আমার জন্য, এখানে আসলে সবাই শুনতেছে। এখানে যদি মাল্টিমিডিয়া দেওয়া হয়, সে কিন্তু বড় স্ক্রিনে নিজেকে দেখবে, তখন সে কিন্তু আবিষ্কার করবে যে না, আমিও কিন্তু গুরুত্বপূর্ণ। শিশুর মনেও কিন্তু বড় হবার একটা প্রবল মানসিকতা থাকে,
একজনকে বলেছিল যে তুমি যদি মানে তোমার সবচেয়ে পছন্দের আঙ্কেলকে দেখো তাহলে কি করবে? ও বলেছে আমি ল্যাজ উঠিয়ে দৌড় দেব। ওর তো ল্যাজ নেই, কিন্তু এই যে তার মনের যে আনন্দ যে না আমি আমি এমন কিছু করব, পাখির মতো উড়ে যাব। আপনাকে মাঝে মাঝে দেখবেন ওরা বলে যে তুমি যদি আমাকে এটা দাও তোমাকে কিন্তু আমি 1,00,000 টাকা দেব। তাহলে ওর কাছে তো নেই, কিন্তু তার মধ্যেও কিন্তু বড় হওয়ার যে মানসিকতা, নাদের আলী হবে না, আর কত বড় হলে নাদের আলী আকাশ পড়বে দরকার নেই, কিন্তু তার মধ্যে আগ্রহটা তৈরি করতে হবে যে না ওনাকে যদি তুমি সভাপতি বলো 12 মিনিট পরে কিন্তু 2টা চকলেট পাবে। আর যদি তুমি বিতর্কের মঞ্চ ছেড়ে না পালাও তাহলে কিন্তু তোমাকে একটা সুন্দর একটা টম এন্ড জেরির বই দেয়া হবে। তবে এই বিতর্কে কিন্তু শিশুদের জন্য অবশ্যই অবশ্যই সার্টিফিকেট এবং পুরস্কার রাখবেন, কারণ একটি সময়ে সে যখন বুঝবে তখন কিন্তু এটা তার জন্য অনেক বড় একটা ইতিহাস হয়ে থাকবে। আজকে আমরা যখন দেখি যে আয়শা সিদ্দিকা মনি, আমাদের পিছনে মনে হয় একজন আছেন, জানি না সে কে, রাফসান রাফসান এরা এরা যখন বিতর্ক করবে নিশ্চয়ই ইতিহাসে কিছুটা লেখা থাকবে, কিন্তু আয়শা সিদ্দিকা মনি, তারেক আজিজের একদম ছোটবেলার কোনো কিন্তু খুব বেশি পুরস্কার কিছু নেই। স্কুলে দৌড়ে উল্টো দৌড়ে ফার্স্ট হয়েছে এরকম হয়তোবা প্লেট পেয়েছেন, অথবা বিস্কিট খেলায় ফার্স্ট হয়েছিলেন, বিনিময়ে হচ্ছে যে একটা মেডেল দেওয়া হয়েছে। ওগুলো আসলে এখন খুব খুব মনে টানে, কিন্তু আমাদের আসলে নেই। যারা আয়োজন করবেন তারা যদি এরকম একটা আয়োজন করেন আমার মনে হয় খুব সুন্দর থাকবে, এবং একটা সুন্দর ছবি পরবর্তীতে ওয়াশ করে দিলে সে হয়তো বা রাখবে। যে কোনো কারণেই হোক আয়শা সিদ্দিকা মনি আপু হয়তো বা লাইফ থেকে একটু বাইরে চলে গিয়েছে। দেখা যাক। আমরা যেটি কথা বলছিলাম যে শিশুকে আসলে বড়দের মতো করে জোর করবার দরকার নেই, শিশুকে সাবলীল ভাবেই এখানে উপস্থাপন করতে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেই শিশুরা একটু কথা বলতে ভালোবাসে, যেই শিশুরা যদি বলি আমাদের ভাষায় একটু দুষ্ট প্রকৃতির, একটু বেশি বলে, তাদের আসলে এখানে আনতে হবে। যারা একদমই কথা বলতে ভালোবাসেন না, যারা দর্শক থাকতে ভালোবাসেন, তাদেরকে আসলে দিয়ে জোর করানোর দরকার নেই, তাহলে আসলে তার জন্য খুব কষ্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা যদি বলি যে না শিশু বিতর্ক সকল শিশুর জন্য উপযোগী, তবে যে শিশুরা কথা বলতে ভালোবাসে তাদের জন্য উপযোগী। তবে আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের ছোট্ট শিশু যারা রয়েছে তাদেরকে দিয়ে তাদের পছন্দের কোনো বিষয়ে, যেমন সে যদি কোনো কিছু পছন্দ করে তাহলে তাকে দিয়ে আসলে সেই পছন্দের বিষয়ে দু একটি কথা বলানো। মনি আপু আমি যেটি বলছিলাম যে আপনি ডিসকানেক্টেড ছিলেন, যেটি বলছিলাম যে তাকে আসলে কিভাবে এই শিশু বিতর্কে প্রবেশ করাতে হবে। যেমন কোন শিশু যদি টম এন্ড জেরি পছন্দ করে তাহলে তাকে বাসায় বলা হবে যে টমের তুমি 5টি ভালো জিনিস বলো। অথবা সে যদি খুব যদি বলি যে না সে আইসক্রিম খেতে পছন্দ করে তাহলে তাকে বলতে হবে আইসক্রিম খাওয়ার আগে কিন্তু 2টা আইসক্রিমের ভালো কথা বলতে হবে। এটা করতে করতে যেটা হবে যে সে কিন্তু উক্ত বিষয়ে তার মনের মধ্যে একটা রচনা তৈরি হবে। রচনা তো আমরা সবসময় মুখস্থ করি, এটা আসলে উচিত না। রচনা কিন্তু রচনাই, রচনা মনে আসবে যা সেটাই রচনা। ভেতর থেকে আসবে ভাইয়া। সেটাই মানে আমরা রচনা মুখস্থ করতাম, এটা ভাবলে এখন খুব কষ্ট লাগে। মানে আমি মাঝে মাঝে বলি যে 8ম শ্রেণী পর্যন্ত আমি আমার 2-3 জন স্যারের ভয়ে পড়েছি। 8ম শ্রেণীতে উঠে হঠাৎ করে মনে হলো এই পড়া তো আমার নিজের জন্য রে, তখন আসলে নিজের জন্য পড়েছি। এই জন্য বলছি যে শিশুর মনের মধ্যে একটা জগৎ তৈরি করা, আকাশ নিয়ে সে কথা বলবে, সে আকাশকে যেভাবে দেখেছে। আজকে শিশুকে করোনা নিয়ে বলতে দেন, আমি নির্ঘাত, সে 3-4টা বলতেই পারবে। করোনা খুব পচা, করোনা হলে মানুষের অনেক অসুখ হয়, করোনা হলে মাস্ক পরতে হয়, সে বলবে। তার মনের মধ্যে কিন্তু আপনি যত যাই বলেন, তার মনের মধ্যে আলাদিনের দত্ত আছেই, তাকে ঘষেন আর না ঘষেন সেটা থাকেই। সেটা কোথায় প্রকাশ করবে সেটা হচ্ছে শিশু মঞ্চ, কোথায় প্রকাশ করবে সেটা হচ্ছে একটু আয়োজন। যখন 50টা মানুষ মিলে একজন শিশুর কথা শুনবে, বড় একটি স্ক্রিনে সে তাকে দেখবে, সে কিন্তু বড় হতে শিখবে। আমরা শিশুদের বড় হতে দিই।
জি মনি আপু, কোনো প্রশ্ন থাকলে আমরা আগাবো। হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই আছে, তবে তার আগে এই আপনার কথা শেষে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ভাইয়া। শিশু বিতর্কের ক্ষেত্রে যেটা বললেন, আসলে ওই উপযোগী পরিবেশটা তৈরি করা। কারণ আমরা যতটা না আসলে এক্সপ্রেসিভ বা লেস এক্সপ্রেসিভ যাই বলি না কেন, ওরা কিন্তু তার চাইতে অনেক কম এক্সপ্রেসিভ। কিন্তু আপনি যদি ওদের কমফোর্ট জোনটাতে নিয়ে যান, দেখবেন ও আসলে কারোর সঙ্গে খেলছে বা এরকম কিছু করছে, তখন কিন্তু দেখবেন ও আসলে অনেক বেশি উৎফুল্ল, ও আসলে ওর মনের ভাবগুলো প্রকাশ করছে। আমি আমার বাসার কথাই বলি। আমাদের পুরো বিল্ডিং এ প্রায় 6-7 জন 3-4 বছর বয়সী বাচ্চা কাচ্চা আছে। এবং দেখা যায় যে আমাদের বাসায় দুপুর 12টা থেকে একদম রাত 8টা 9টা, 9:30 10টা পর্যন্ত আসতেই থাকে। আমাদের বাসায় কিন্তু স্পেসিফিক্যালি আমার ছোট বোনও খুব একটা ছোট না, ওদের মতো ছোট না, কিন্তু ওরা যে আমাদের বাসায় এসে চুপচাপ বসে নিজেদের মতো খেলার একটা সুযোগ পায়। কোনো কিছু নিয়ে গুটোগুটি করলেও হয়তো বা ওদেরকে কেউ কিছু বলে না, কেন এটা ওখানে রাখছো, কেন ওটা নিয়ে খেলা করছো, এই করছো। তো এই যে ওরা নিজেদের মতো করে সবাই মিলে একসাথে খেলার একটা জায়গা পায়। ইভেন ওদের বাবা মায়েরাও অনেক সময় বলে, আচ্ছা বাসায় তো তো দুষ্টুমি করে না, তোমাদের বাসায় এসে এরকম কেন করে। এটা আসলে ভাইয়া আমার কাছেও মনে হয় যে দিন শেষে যদি আপনি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে আরো অনেক বেশি, কারণ শিশুরা আসলে ওই যে বললাম অনেক লেস এক্সপ্রেসিভ আমাদের চাইতে, এবং ওরা আসলে অনেক পিওর হার্টেড। দ্যাটস ওয়াই ওরা আসলে একদম নিজেদের মতো করে নিজেদের যেই জোনটা রয়েছে, সেই জোনটা যদি আসলে ওরা না পায়, তাহলে আসলে ওরা কিন্তু আসলে কিছু করে না। কিন্তু আমরা যদি দেখি, আমি অনেক সময় খেয়াল করি ভাইয়া, আমাদের একটা ছোট বারবি ডলের মাইক্রোফোন আছে, ওরা ওটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান করে নিজেরা গান গাওয়া শুরু করে, নিজেরা কথা বলা শুরু করে, ওরা বড় হয়ে কোথায় যাবে কি করবে ওই সব কথাবার্তা বলা শুরু করে। এবং আমার কাছে মনে হয় এই কনসেপ্টটাকেই আমরা যদি আসলে এই জায়গাটাতে তুলে নিয়ে আসতে পারি, তাহলে ওদের কাছেও মনে হবে যে না, আসলে যে জিনিসটা আমরা নিজেদের ভেতরে রাখছি বা নিজেরা নিজেরা যেটার চর্চা করছি, সেই জিনিসটা সবার কাছেও একসেপ্টেবল হচ্ছে। এবং সেই জিনিসটা আসলে নিজেকে এক্সপ্রেস করার একটা ওয়ে, বা ওরা আসলে এখনো জানে না যে এই জিনিসটা আসলে বাইরের মানুষের সামনে করা যায় কিনা। বড় মঞ্চে যখন আমরা নিয়ে আসবো, ওরা কিন্তু আসলে এটা বুঝবে যে আমি যে আসলে সুন্দর করে কথা বলতে পারি বা আমি যে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, এই জিনিসটাও আসলে বাইরে নিয়ে আসা যায়। এটা নিয়েও আসলে কখনো জাজমেন্ট করা হয় না, বা আমাকে আসলে ক্যাজুয়াল জাজমেন্টের মধ্যে পড়তে হয় না, আমি মুক্ত মনে আমার কথাগুলো বলতে পারি। এই ফিলটা শিশুদেরকে দেওয়ার জন্য শিশু বিতর্ক দারুণ একটা প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করেন কিনা ভাইয়া? আপনি আসলে পুরোটাই বলে দিয়েছেন, এখানে আমি কোনো কিছু যোগ করব না। একদম 100-তে 100। তবে যেটি হচ্ছে ভাইয়া, মানে শিশুরা কিন্তু শ্রদ্ধা পাওয়ার যোগ্য, এটি মনে রাখতে হবে। আমরা একটি সময় প্রবাদ বলতাম যে বড়দেরকে সম্মান করে, এখন কিন্তু প্রবাদটি বদল হয়ে গেছে, বড়দের ভালো কাজকে সম্মান করো। আহ, অর্থাৎ ভালো কাজ যেই করবে, সে শিশু হোক আর বৃদ্ধ হোক, তাকে কিন্তু সম্মান করতে হবে। যখন একজন শিশু দেখবে যে না, তার কথা যেটি বারবার বলছি 50 জন শুনছে, তখন তার মধ্যে কিন্তু একটা সম্মানের জায়গা তৈরি হবে। আমি মাঝে মাঝে, আমাকে অনেকে বলে ফ্রেন্ড সার্কেলে যে সবাই আহ, হয়তোবা ধূমপান করে, তুই কেন করিস না তারে। আমি এখন পর্যন্ত খুব গর্ব করে বলতে পারি, আমি এখন পর্যন্ত সিগারেট ধরেও দেখি না, আমি এখনো দাম খুব বেশি জানি না কোনটার কত। কারণটি যেটি হচ্ছে মনিয়াপু, আপনাদের সাথে যখন আমি কাজ করি, আপনারা যে সম্মানটি আমাকে দেন, সব সময় কাজের ক্ষেত্রে কিন্তু আমাকে সেটি বিবেচনা করতে হয় যে তারেক, তুই যে এই কাজটি করবি, তুই সম্মানের জায়গাটি রক্ষা করে করবি কি নাকি করবি না। তারেক আজকে কোনো নারীর দিকে তাকালে অবশ্যই মনি আপুকে প্রথমে চিন্তা করতে হয় যে তারেক, তোর সহকর্মী কিন্তু মনি আপু, তুই নারীর সাথে যে নেতিবাচক কাজটি করবি, মনি আপুর সাথে সেটি কিন্তু মানে আরেকটা ঘটলে কেমন। আমি দুঃখিত, আমার ফোন আসছে। একজন শিশু যখন দেখবে যে না, তাকেও মানুষ গুরুত্ব দেয়, সম্মান করে, ছোটবেলা থেকে সে কিন্তু নেতিবাচকতা থেকে দূরে থাকবে। সে তখন নিজেকে, আমি যদি বলি যে আজকের আয়শা সিদ্দিকা মনি একদিনে তৈরি হয়নি, সে কিন্তু নিজেকে পরিণত করেছে, আজকে সম্মানের জায়গায় গিয়েছে। আজকে আয়শা সিদ্দিকা মনি চাইলেই খুব খারাপ কোনো আচরণ করতে পারে না। আমি বলছি না আয়শা সিদ্দিকা মনি সেলিব্রিটি হয়ে গিয়েছে, কিন্তু আয়শা সিদ্দিকা মনি নিজের অবস্থান নিজের কাছে জানান দিয়েছে। একজন শিশু যদি জানে যে না, আমার কথা 50 জন মানুষ শোনে, আমার কথা যখন বলে হাততালি দেয়, আমি যখন কথা বলি তখন 10 জন মানুষ হাসে, তখন সে বুঝবে যে না, তার কথারও গুরুত্ব আছে,
তার মনের মধ্যে কিন্তু এই সম্মান বোধটা তৈরি করতে হবে। ইদানিং কালে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু শিশুদের প্রতি যদি বলি যে শিশুদেরকে অবহেলা করবার যে মানসিকতা, এটি কিন্তু বড় শিশু নির্যাতন। আপনি যে কথাটি বললেন, আজকে 10 জন শিশু এসে একটি বাসায় হইচই করবে, এটি কিন্তু অনেক পরিবার সহ্য করে না। এই যে নেতিবাচকতা, এইখান থেকে আমাদের সরে আসতে হবে। আপনি 10 জন শিশুকে যখন একসাথে বসতে দিয়েছেন, সে কিন্তু আস্তে আস্তে নিজের জগৎটা তৈরি করেছে। তারা বুঝতে পেরেছে যে এখানে বেশি জোরে কথা বলা যায় না, এখানে বেশি কথা বললে আসতে দেবে না। তাকে পরিমাপ করতে দেন না কতটুকু জোরে বললে জোরে বলা হয়। আমরা তাকে আসলে ইদানিংকালে যেটি হয় যে আমরা অন্যদের জন্য ঠিক করে দেই, নারীর পোশাক কি হবে নারীকে বলতে বলি না, আমরা ঠিক করে দেই। শিশুর জন্য কোনটি ভালো আমরা জোর করে চাপিয়ে দিই, এই চ্যানেলটি দেখো, এটিই করো। তাকে আগে বুঝতে দেন, নারীকে বলতে দেন। নারী কি কম বুঝে, শিশু কি কম বুঝে? অবশ্যই না। আপনি যেটি বললেন, তাকে পরিবেশটি দিতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে সম্মান, এবং আমি যদি বলি যে তাকে আরেকটু পরিশীলিত ভাবে যদি বলি, তাকে একটু অবস্থান তৈরি করতে দেন, তাহলে সে আসলে যোগ্য নাগরিক হয়ে উঠবে। বাংলাদেশে খুব প্রয়োজন এরকম যোগ্য নাগরিক হবার। এবং যারা কিন্ডার গার্ডেন নিয়ে ব্যবসা করছেন, তাদের ব্যবসার লাভই বলি, এটি একটি বড় মাধ্যম হতে পারে আপনার স্কুলে বাচ্চাদেরকে আনার। আপনারা যদি এরকম আয়োজন করেন, আমি জানি অনেক স্কুলেই যেমন খুশি তেমন সাহায্য আয়োজন হয়, যেমন খুশি তেমন বলে এরকম বিতর্কের আয়োজন হয় না কেন? তাহলে যেমন খুশি তেমনতেই সে যেমন চমৎকার করে কৃষক সাজে, মুক্তিযোদ্ধা সাজে, তার মনের মধ্যে কিন্তু অনুভূতি জাগে। সে যখন বলতে পারবে, তখন একদিন সত্য কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে। অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া, এবং আমাদের যারা এই আয়োজনের দর্শক রয়েছেন তারা আসলে আপনার কথা শুনে আপ্লুত হয়ে গিয়েছেন। আমি সেই সুবাদে আসলে তাদেরকেও একটু গ্র্যাটিটিউড জানাতে চাই। আমাদের সঙ্গে অনেকেই এই লাইভটিতে আছেন, অর্থাৎ লাইভটি আসলে উপভোগ করছেন অনেকেই। আহ আমি কয়েকটা নাম হয়তো পড়তে পারবো, খুব একটা নাম পড়তে পারবো না। আমাদের সঙ্গে রিদিয়া আছেন, রাফিয়া সিদ্দিকা আছেন, সারা রহমান আছেন, তিন্নি হাবিব আছেন, তারপরে লিওনা লিয়াকে দেখতে পাচ্ছি, সিথি রয় আছেন, তুর্না হাবিব আছেন, আছেন মহিউদ্দিন মাহি, আসিফা লতিফ, আসমা বর্ষা, তাহিয়াত আহমেদ, মেহরাজ খান, সাকিবুল বাশার সহ আরো অনেকেই আছেন ভাইয়া। আহ শাহরা রহমান বলেছেন অনেক সুন্দর একটি আয়োজন হচ্ছে, ধন্যবাদ। শাহরা রহমান আপনাকেও ধন্যবাদ। লিওনা লিয়া বলছেন আমরা শিশু বিতর্ক করার ব্যাপারে আরো অনেক বেশি উৎসাহী হলাম, ধন্যবাদ ডিএফএইচ কে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার যে উৎসাহটি তৈরি হয়েছে সেই উৎসাহটিকে যদি আপনি আসলে বাস্তবে রূপান্তরিত করতে চান, অবশ্যই ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ আপনার সঙ্গে আছে। এবং যেটি আসলে বরাবরের মধ্যে তারেক ভাই বলে থাকেন, এই বিতর্কের ধারাগুলোকে আসলে যদি আপনি চর্চা করতে চান, সেটি আসলে প্রদর্শনী বা প্রতিযোগিতামূলক যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি নিয়ে আসতে চান, যতটুকু আসলে আপনাকে সহায়তা করা সম্ভব প্রত্যেকটি জায়গায় কিন্তু ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ সবসময় আপনার সঙ্গে আছে, এটি কিন্তু বলতেই পারি। আরেকটি প্রশ্ন আছে ভাইয়া, যেটি হচ্ছে মহিউদ্দিন মাহি করেছেন, সেটি হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের কথা কি কেউ ভুলে গেছে? আমি জানি না উনি আসলে কোন সেন্সে কথা কি বলেছেন, কিন্তু রেডিও কথা কিন্তু একরকম পাবলিক প্রোগ্রাম, পাবলিক কমেন্ট হিসেবে আমি পড়লাম ভাইয়া। চমৎকার শব্দ চয়ন। আমরা অনেকেই পথ শিশু বলি, এটি আসলে সঠিক শব্দ নয়। সুবিধা বঞ্চিত শিশু, শিশুদের জন্য কিন্তু পৃথিবীকে সহায়ক হতে হবে। যিনি প্রশ্নটি করেছেন, খুবই আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে এমন চমৎকার একটি শব্দ চয়ন করেছেন। এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এটি আসলে একটি ভালো আয়োজন হতে পারে। আমরা জানি প্রথমে এটিএন বাংলা মুন্নি সাহার সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের গানের আয়োজন শুরু হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি এনটিভি ওনারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন। ইদানিংকালে অনেক অনেক আয়োজন হচ্ছে, বিভিন্ন প্রতিভা অন্বেষণ করা হচ্ছে। এই ধরনের কোনো আমার মনে হয় যে অবশ্যই অবশ্যই এই ধরনের আয়োজন হতে পারে, কারণ যারা আসলে সুবিধা বঞ্চিত তাদের জন্য ছোট্ট একটু যে কোনো আয়োজনই তাদের জন্য কিন্তু ঈদের খুশির মতো। আমাদের তো মনি আপু আছে, আমরা আছি, কিন্তু যাদের কেউ নেই তাদের পাশে মনি আপুর মতো, তারেকের মতো একজন যদি দাঁড়ায়, তারাও কিন্তু বুঝবে যে না, এই পৃথিবীতে সে অনাকাঙ্ক্ষিত না, কোন একটি দুর্ঘটনার কারণে হয়তো বা আজকে সে হয়তো বা একা রয়েছে, কিন্তু তাকে মানসিকভাবে জোর দিতে হবে। অন্যথায় কিন্তু এই পথ শিশু থেকে একজন স্বামী শিক্ষা তৈরি হবে।
আমরা যদি এই মানসিকতা থেকে একটু নিজেকে সরাতে চাই, পথ শিশুদেরকে আসলে যোগ্যতার জায়গা থেকে মূল্যায়ন করা এবং তাদের জন্য সুযোগ তৈরি করা। চমৎকার, আপনার প্রশ্নের জন্য কৃতজ্ঞতা। ভাইয়া, শিশু বিতর্কের আসলে কোনো আয়োজন দেখার বা করবার কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? কি অভিজ্ঞতা যদি শেয়ার করতেন তাহলে দর্শকরা আরো ভালোভাবে আসলে বুঝতে পারতেন। হ্যাঁ, ধন্যবাদ। একটু নস্টালজিক অবস্থা। সেন্ট জোসেফে যখন আয়োজন হয়েছিল, মানে সেন্ট জোসেফের আয়োজনটি চমৎকার ছিল। সেইখানে আমি আসলে বিচারক হিসেবে গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে বিতর্কটি আসলে পুরোপুরি হতে পারেনি। খুব চমৎকার আয়োজন ছিল। তখন আসলে যদি আয়োজন ছিল যে স্কুলের চেয়ে জি ভাইয়া, এটা কত সালের কথা? এটা 2001 অথবা 2 এর দিকে সম্ভবত। তাহলে অনেক আগের কথা আর কি। হ্যাঁ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে তখন মনে হয় দ্বিতীয় না তৃতীয় বর্ষে পড়ি। তখন আসলে এই ধরনের আয়োজন, তখন আসলে বিচারক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমাকে ডাকা হলো। আমি তখন এস এম হল যেহেতু ওদিকে কাছে, আমি কিছুটা প্রক্সি জাজমেন্ট করতে গিয়েছিলাম। তখন গিয়ে আমি আসলে দেখে মুগ্ধ হয়েছি। তবে আপনারা ইউটিউবে খুঁজে পেতে পারেন এনডিএফ এর 2019 সম্ভবত 2019 সালের যে আয়োজনটি ছিল, সেখানে একটি শিশু বিতর্ক এখনো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমাদের না, ওনাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ওটি মোবাইল প্রযুক্তি, শিশুদের নেতিবাচকতা এবং ইতিবাচকতা নিয়ে কথা বলেছে, খুব মজার ছিল। ভাইয়া, শিশু বিতর্কের আসলে ভবিষ্যৎ যদি বলি বা বর্তমানে আসলে শিশু বিতর্কের যে চর্চাটা এবং সেই চর্চাটি আসলে যদি আমরা বৃদ্ধি করতে চাই, সেটি আসলে কিভাবে করা সম্ভব? কেননা আমি শিশু বিতর্ক আমার সৌভাগ্য হয়েছিল, আমি একটু শেয়ার করি। 2019-এ আমি একটা ন্যাশনাল ফেস্টিভ্যালে গিয়েছিলাম, ইন্ডিয়াতে। সেখানে আসলে শিশু বিতর্ক দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং এটা প্রদর্শনী বিতর্ক ছিল। এবং সেখানে আমি দুটো ইনস্টিটিউশনকে পেয়েছিলাম। ক্লাস 4 অথবা 5 এর স্টুডেন্টরা ছিল এবং ওরা অনেক বেশি প্রাণবন্ত ছিল। যতটা না আসলে ওরা বেশি প্রাণবন্ত ছিল, ততটাই আসলে মিলনায়তনের যারা দর্শক ছিলেন তাদের কাছেও এই জিনিসটা আরো অনেক বেশি উপভোগ্য হয়ে উঠছিল। এবং ওদের যে চিয়ার আপ করা, সেটাতেই আসলে আমার মনে হয় শিশুরা অনেক বেশি আনন্দ পেয়েছিল, উৎসাহ পেয়েছিল। এবং পার্সোনালি আমার অপিনিয়ন যেটা বলে, এই ধরনের আয়োজন করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এবং এই আয়োজনগুলো অনেক বেশি, আমি বলবো যে রেসপন্স পাবার মতো আয়োজন। আমি যদি বর্তমান সময়ের প্রেক্ষাপটে শব্দচয়নটা ইউজ করি, সেটা আসলে অনেকটা এরকমই হবে যে এই ধরনের আয়োজন যদি আসলে আমরা করি, মানুষের যে রেসপন্সটা সেটাও কিন্তু এই আয়োজনগুলোকে ঘিরে অনেক বেশি বাড়ে। তো ভাইয়া, সব মিলিয়ে যদি, যেহেতু আমরা একদমই আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আছি, আমরা হাইস্ট 3 থেকে 4 মিনিট সময় পাবো কথা বলবার, সবশেষে যদি আসলে ভাইয়া এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করেন, যেহেতু আমরা চেষ্টা করবো আসলে এই আয়োজনটাকে মানুষের কাছে আরো যত বেশি সুন্দরভাবে নিয়ে আসা যায়, যত এই আয়োজনটাকে আসলে বৃদ্ধি করা যায় ভাইয়া। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিতর্ককে নিয়ে ব্যবসা করবার চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কোন বিতর্ক করলে বিতর্কের জন্য লাভ হবে সেটি আসলে চিন্তা করতে হবে। ইদানিংকালে বাণিজ্যিক যে বিতর্ক, অর্থাৎ কোন বিষয়ে কথা বললে কোন চ্যানেল আসলে কভার করবে, কোন দাতা সংস্থা কভার করবে, এই জায়গা থেকে ভাই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি অসাধারণ কিছু জায়গা বলেছেন, এটি করলে আসলে কি লাভ। আমরা যখন আইডিয়াল স্কুলে দেখেছি, 5ম শ্রেণীর একজন ছাত্র ন্যাশনাল লেভেলে এসে বিতর্ক করছে, সে কিন্তু শিশু বয়স, সে নিজেকে পরিণত করেছে। তাহলে আমি যদি বলি যে আমাদের আমাদের নেতৃত্বে কারা আসবে, সেটি আসলে এটি একটি জায়গা। আমরা যারা বিতর্ককে বলি যে না, নেতৃত্ব তৈরির জায়গা, বিশেষ করে ডিএফএইচ আমরা যারা ভাবি, তাদের মতো যারা সমমনা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে এই পাঠশালা নিয়ে, বিতর্কের পাঠশালা নিয়ে কাজ করুন। কারণ এখান থেকে আসলে যোগ্য বিতার্কিক তৈরি হবে। কারণ আমরা ইদানিংকালে আপু যেটি হয়, ভালো ভালো বিতার্কিক খুঁজে দেন আমার বিতর্ক সংগঠনটি তৈরি করি। এটি আসলে খুবই নেতিবাচক। আমাদেরকে বিতার্কিক খুঁজতে হবে, বিতার্কিক যোগ্য করে তোলে দেন সংগঠনকে আমাদেরকে মজবুত করতে হবে। ভালো ভালো মেসি রোনাল্ডোকে নিয়ে ক্লাব তৈরি করবার দরকার নেই, মোস্তাফিজকে খুঁজে বের করেন, তাহলে ক্লাব একসময় আপনাদেরকে হয়তোবা জয়ের মুকুট এনে দেবে।
আর খুব বেশি বলবো না, আমার কথা একটু কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবে। ভাইয়া আসলে কষ্ট পাওয়ার কিছু নেই। বেসিক আসলে যে ফ্যাক্টটা, সেই ফ্যাক্টটাই আসলে আপনি আপনার কথার মাধ্যমে তুলে ধরেছেন। আহ আমরাও আসলে বিশ্বাস করি, যতটা না আসলে দিন শেষে পোডিয়ামে দাঁড়িয়ে আপনি কথাবার্তা বলবেন, তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে সেই কথাগুলোর কতটুকু আসলে আপনি বিশ্বাস করেন, সেই কথাটুকু কতটা আসলে আপনার চেতনা বা আপনার মননকে সমৃদ্ধ করে, সেটা খোঁজা অনেক বেশি দরকার। কেননা আমরা আসলে একজন ভালো বিতার্কিক যতটা না চাই, তার চাইতেও বড় ব্যাপার আমরা একজন ভালো মানুষ চাই। এবং একই সাথে আমরা একটা ভালো নেতৃত্ব চাই। আমরা জ্ঞানে গরিমায় ঋদ্ধ একজন আহ একটা মস্তিষ্ক চাই, এবং সেইভাবেই আসলে আমরা আমাদের জাতিকে গড়ে তুলতে চাই। সেই চাওয়া থেকেই কিন্তু আসলে এই বিতর্কের জায়গাটা। সুতরাং সব জায়গাতেই আসলে এই ধরনের ফর্মালিটিস বলেন বা টেকনিক্যাল জায়গাগুলো বলেন বা বিজনেসের জায়গাগুলো বলেন, এগুলো আসলে সব জায়গাতে থাকেই। কিন্তু দিন শেষে আমাদের উদ্দেশ্যটা যেন সেখানেই থাকে, যেখান থেকে আমরা আসলে শুরু করতে চেয়েছিলাম। আহ এবং সেখান থেকেই যাতে আমরা সেই উদ্দেশ্যটাকে ধারণ করেই যেন আমরা আমাদের নিজেদের চেতনা, মনন, আহ নিজেদের যে মেধা, সেই মেধাটাকে আরো অনেক বেশি শানিত করতে পারি, আরো অনেক বেশি ঋদ্ধ করতে পারি, এবং মুক্ত মনা সুন্দর মনের একজন মানুষ হয়ে উঠতে পারি। সেই প্রচেষ্টাতেই উম এক একজন ভালো বিতার্কিক গড়ে তোলবার লক্ষ্যেই আসলে বিতর্কের পথ চলা। এবং শুধুমাত্র শিশু বিতার্কিকদের কথা বলবো না, যেহেতু বিদায় বেলা, আমাদের আর 1 মিনিট সময় আছে। আহ এই বিদায় বেলায় এতটুকুই বলবো যে দিন শেষে আমরা প্রত্যেকটি বিতার্কিককে, প্রত্যেকটি ভালো বিতার্কিককে মন্দ বিতার্কিক সেই হিসাবে আমি যাব না, কারণ বিতর্কের হিসেবটা আলাদা। কিন্তু প্রত্যেকটি বিতার্কিককে এক একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই। এই শুভ কামনা নিয়ে আমি আজকের আয়োজন শেষ করতে চাই। তারেক ভাইয়া যদি শেষে কোনো কিছু যুক্ত করেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনি প্রত্যেক মাসেরই 13 এবং 26 তারিখ আপনার সঙ্গে আমার দেখা হয়। শুধু আমার না, আমাদের যারা দর্শক আছেন তাদেরও এই আয়োজনে দেখা হয়, এবং সব মিলিয়ে খুব দারুণ কিছু সময় কাটে। ইনশাআল্লাহ আগামী পর্বেও আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সেই শুভকামনা রেখে। এবং আপনাদের সকলের স্বাস্থ্য ভালো থাকুক, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক দিক থেকেও আপনারা সকলে সুস্থ থাকেন। কেননা বর্তমানে যে পরিস্থিতি চলছে, করোনা, ব্ল্যাক ফাঙ্গাস, সব মিলিয়ে আমরা যে পরিস্থিতির মধ্যে বসবাস করছি, আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের জীবনটা স্বাভাবিক হয়ে উঠুক। এবং সেই শুভ কামনা রেখে, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রেখে আজকের আয়োজন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা।